টাকা পয়সার ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত তাই না? এমনটা তো প্রায়ই দেখা যায়। কেউ হয়তো অনেক টাকা আয় করছেন, কিন্তু দিন শেষে তার কিছুই থাকছে না। আবার অন্যদিকে খুব সাধারণ আয়ের একজন মানুষ হয়তো সময়ের সাথে সাথে বিশাল সম্পদ গড়ে তুলছেন। তো এর পেছনের রহস্যটা আসলে কি? চলুন আজ আমরা টাকার পেছনের এই মনস্তত্ত্বটা একটু ঘেঁটে দেখি। আচ্ছা, দুটো একদম ভিন্ন জীবনের গল্প শোনা যাক। একদিকে আছেন রোনাল্ড রিড, পেশায় ছিলেন একজন সাধারণ দারোয়ান, কিন্তু মারা যাওয়ার সময় তিনি প্রায় $8 মিলিয়ন সম্পদ রেখে যান। আর অন্যদিকে রিচার্ড ফাস্কুন, হার্ভার্ড থেকে এমবিএ করা মস্ত বড় ফাইন্যান্স এক্সিকিউটিভ, কিন্তু শেষ জীবনে তিনি দেউলিয়া হয়ে যান। ভাবা যায় কিভাবে এটা সম্ভব হলো? একজনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অথচ তিনি সফল, আর অন্যজন সেরা শিক্ষা, সেরা সুযোগ পেয়েও ব্যর্থ হলেন। এই অবিশ্বাস্য ঘটনার উত্তরটা লুকিয়ে আছে মর্গান হাউসের একটা অসাধারণ উক্তিতে। তিনি বলেছেন, টাকা পয়সার ব্যাপারে ভালো করাটা বুদ্ধিমত্তার সাথে খুব কমই সম্পর্কিত। আসল খেলাটা হলো আচরণের। মানে কে কতটা স্মার্ট তার চেয়েও বড় কথা হলো সে কিভাবে আচরণ করছে। আর ঠিক এটাই রোনাল্ড রিড আর রিচার্ড ফসকনের গল্পের আসল পার্থক্যটা তৈরি করে দিয়েছে। তো আমরা এখন মূল আলোচনায় ঢুকছি। আমাদের আজকের বিষয় হল আমাদের মস্তিষ্ক আর টাকা পয়সার সম্পর্ক। আর মূল প্রশ্নটা হল, কেন অনেক বুদ্ধিমান লোকও টাকা পয়সার ব্যাপারে এত বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন? এর উত্তরটা পাওয়া যায় একটা ইন্টারেস্টিং ফিল্ডে, যার নাম বিহেভিওরাল ফাইন্যান্স বা আচরণগত অর্থশাস্ত্র। এই বিষয়টা আসলে সাইকোলজি আর ফিন্যান্সকে একসাথে মিলিয়ে দেখে। আর এটা আমাদের দেখায় যে আমরা মানুষেরা বিনিয়োগের সময় প্রায় যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিই। পুরনো দিনের অর্থনীতি বলতো মানুষ সবসময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়, কিন্তু সত্যি বলতে বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হলো, আর্থিক সফলতা কিন্তু রকেট সায়েন্সের মতো কোনো কঠিন বিজ্ঞান নয়। এটা আসলে একটা সফট স্কিল। ব্যাপারটা হলো নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে শেখা। আর সবচেয়ে মজার ব্যাপার কি, এই দক্ষতাটা যে কেউ অর্জন করতে পারে। তার জন্য বড় কোনো ডিগ্রির দরকার হয় না। চলুন এবার সেই মানসিক ফাঁদগুলোর দিকে নজর দেওয়া যাক। আমাদের ব্রেনের সেই সব বায়াস বা পক্ষপাত যেগুলো আমাদের অজান্তেই আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এগুলো আমাদের এমনভাবে ভুল পথে নিয়ে যায় যে আমরা টেরও পাই না। আমাদের সবার মধ্যেই কিন্তু কিছু কমন কগনিটিভ বায়াস কাজ করে। যেমন ধরুন লস অ্যাভার্শন। এর মানে হলো ১০০ টাকা লাভ করার যে আনন্দ, তার চেয়ে ১০০ টাকা হারানোর ভয়ে আমাদের অনেক বেশি তাড়িয়ে বেড়ায়। কিংবা অ্যাঙ্কারিং বায়াস, যেখানে আমরা কোনো একটা বিষয়ে প্রথম যে তথ্যটা পাই সেটার ওপরেই আটকে থাকি, পরের তথ্যগুলোকে আর গুরুত্ব দেই না। এই বায়াসগুলো আমাদের বিচার করার ক্ষমতাকে এমনভাবে ঘোলাটে করে দেয় যে আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিই। এই যে লস অ্যাভার্শনের কথা বললাম, এর একটা বাস্তব প্রমাণ দেখা যাক। একটা সমীক্ষায় দেখা গেছে, শেয়ার বাজার যখন ওঠানামা করে তখন প্রায় অর্ধেক ৪৯% মানুষই রীতিমতো উদ্বিগ্ন বা স্ট্রেসড হয়ে পড়েন। এই যে লোকসানের ভয়, এটাই কিন্তু লস অ্যাভার্শনের সরাসরি প্রভাব। আর এই ভয় থেকেই অনেক অযৌক্তিক সিদ্ধান্ত চলে আসে। আর এই টেনশনটা যে শুধু মনের মধ্যেই থাকে তা নয়, এটা কিন্তু আমাদের কাজেও প্রভাব ফেলে। এই ডেটাটা দেখুন, প্রায় ৩৫% মানুষ স্বীকার করেছেন যে তারা ভয়ের বশে কোনো না কোনো আর্থিক সিদ্ধান্ত নিয়েছেন। এর সবচেয়ে কমন উদাহরণ কি? শেয়ারের দাম একটু পড়তে শুরু করলেই প্যানিক করে সব বিক্রি করে দেওয়া। ব্যাপারটা আরও মজার। একদিকে আমাদের মধ্যে কাজ করে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাসের মতো বায়াস। আমরা ভাবি আমরা সব জানি, অথচ অন্যদিকে পরিসংখ্যান বলছে মাত্র ২১.৬% বিনিয়োগকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় ঠিকঠাক রিসার্চ করেন। তার মানে কি দাঁড়ালো? বেশিরভাগ মানুষই যথেষ্ট রিসার্চ না করে শুধু নিজের অনুমানের ওপর ভরসা করে টাকা লাগিয়ে দেন, আর এতে করে বায়াসের ফাঁদে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ মাইন্ডসেট শিফট বা মানসিকতার পরিবর্তন নিয়ে কথা বলা যাক। বিনিয়োগের সময় লোকসানকে আমরা ঠিক কোন চোখে দেখি সেটার ওপর কিন্তু আমাদের সফলতা অনেকটাই নির্ভর করে।
এখানে একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটা বদলে দিতে পারে। কথাটা হলো, লোকসান আসলে কোনো ব্যর্থতা নয়, এটা হলো বাজারে ঢোকার একটা এন্ট্রি ফি। মানে মার্কেটে বিনিয়োগ করলে রিটার্ন পাওয়ার জন্য যে দামটা দিতে হয়, এটাই সেই দাম। ঠিক যেমন কোনো ভালো জিনিস পেতে হলে তার জন্য দাম দিতে হয়। লাভ যেমন হবে তেমনি মাঝে মাঝে লোকসানও হবে, এটাই তো খেলার নিয়ম, তাই না? এই ফি আর ফাইনের পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। যখন আমরা লোকসানকে একটা ফাইন বা জরিমানা হিসাবে দেখি, তখন আমাদের মনে হয়, ইস, আমি নিশ্চয়ই কোনো ভুল করে ফেলেছি, এটা একটা শাস্তি। কিন্তু যখন আমরা এটাকে একটা ফি হিসাবে দেখি, তখন মনে হয়, হ্যাঁ, এটা তো দীর্ঘমেয়াদী লাভের জন্য একটা প্রয়োজনীয় খরচ। অনেকটা ডিজনিল্যান্ডে ঘোরার জন্য এন্ট্রি টিকিট কাটার মতো। মজা করার জন্য তো টিকিট কাটতেই হবে। তো আমরা সমস্যাগুলো বুঝলাম, মানসিকতার পরিবর্তনের গুরুত্বও বুঝলাম। এবার চলুন কিছু কার্যকরী সমাধানের দিকে নজর দিই। কিভাবে আমরা আমাদের আর্থিক আচরণকে আরও ভালো করতে পারি, সেই ব্যাপারে কিছু স্টেপস জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা সাধারণত 4টা মূল পদক্ষেপের কথা বলেন। 1 নম্বর হল নিজের বায়াসগুলো সম্পর্কে সচেতন হওয়া, মানে আগে জানা যে আমার মধ্যে কোন কোন পক্ষপাত কাজ করে। 2 আর্থিক জ্ঞান বাড়ানো, যত বেশি জানবেন তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। 3 নম্বর অটোমেটেড টুলস ব্যবহার করা, যেমন ধরুন সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এটা আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের বাঁচায়। আর সবশেষে 4 নম্বর, যদি দ্বিধায় থাকেন তাহলে একজন ভালো পেশাদার আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া, যিনি আপনাকে নিরপেক্ষ একটা পথ দেখাতে পারবেন। তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আবার সেই শুরুতেই ফিরে আসে। প্রত্যেকে তার টাকা পয়সা নিয়ে নিজের একটা গল্প তৈরি করে। প্রশ্ন হলো, সেই গল্পটা কেমন হবে? সেটা কি রোনাল্ড রিডের মতো ধৈর্য আর শৃঙ্খলার গল্প হবে, নাকি রিচার্ড ফাসকানের মতো বড় স্বপ্ন আর পতনের গল্প? উত্তরটা কিন্তু কোনো ডিগ্রিতে বা বুদ্ধিতে নেই। উত্তরটা লুকিয়ে আছে যার যার নিজের আচরণের মধ্যে।